সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। পাকাপাকিভাবে আমেরিকা মার্কিন সাম্রাজ্যের ইতি টেনে দিল। কেন বলছে এই কথা? আমেরিকা তার মার্কিন সাম্রাজ্যের ইতি, এটা কেমন কথা হয়ে যাচ্ছে? হ্যাঁ, মার্কিন সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটা ইরান পুঁতে দিল, নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের কফিনটাকে শেষ চিহ্ন পর্যন্ত রেখে দিল না, শেষ করে দিল? আজকের এপিসোডে বুঝে নেওয়ার চেষ্টা করব তৎকালীন সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের পরিস্থিতি। আপনারা শুনেছেন, আপনারা ইতিহাসে পড়েছেন, ব্রিটিশ সাম্রাজ্যের এত এত দেশ তাদের হাতের মুঠোর মধ্যে, তাদের পদাতিক সেনাবাহিনী, তাদের হাতে হাজার হাজার কিলো স্বর্ণ, তাদের হাতে স্বর্ণের মুদ্রা। ভারতের মতো বৃহৎ একটি দেশ এই ব্রিটিশদের কবজায়। আর ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কেন আজকে আপনাদেরকে বলবো সেই ব্রিটিশ সাম্রাজ্যের কথা এবং তার সঙ্গে তুলনা টেনে মার্কিন সাম্রাজ্যের কথা। ইতিহাস ঘুরে ঘুরে আসে, ইতিহাস ফিরে ফিরে আসে, এই কথা বারবার মনে করিয়ে দেয় প্রকৃতির নিয়ম। কেন বলছি এই কথা? ব্রিটিশ সাম্রাজ্যের কথা, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস বাঘে গরুতে একসঙ্গে জল খেত যে ঘাটে, সেই ব্রিটিশ সাম্রাজ্যের নির্মম পরিণতি হয়েছে সামান্য একটা সুয়েজ খালকে কেন্দ্র করে। তৎকালীন সময়ে মিশরে অবস্থিত একটি ক্যানেল কাটা হয়েছিল, যেখানে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি ইউরোপ মহাদেশের মধ্যে তেলবাহী ট্যাঙ্কারগুলো যেতে পারে এবং ইউরোপের যে সমস্ত বণিকরা, বিশেষ করে ইংল্যান্ডের বণিকরা, ব্রিটিশদের বণিকরা, তারা ঠিকঠাক আসা যাওয়া করার জন্য এই সুয়েজ খাল খনন করেছিল। দীর্ঘদিন এই সুয়েজ খাল খনন করেছে, প্রচুর অর্থ ব্যয় করেছে। আর যখনই এই সুয়েজ খাল সম্পূর্ণ হয়েছে, তার কিছু দিনের মাথায় মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ঘোষণা করলেন সুয়েজ খাল মিশরের সার্বভৌমত্বের অংশ। ইতিহাস ঘাটলে দেখা যাবে সুয়েজ সংকট, সুয়েজ খালে এসে ব্রিটিশরা ধরা খেয়ে গেল। একযোগে ব্রিটিশরা যুদ্ধ ঘোষণা করল। ব্রিটিশ আর কে সঙ্গে? ফরাসি, অর্থাৎ বর্তমানে যারা ফ্রান্স এবং ব্রিটিশের শক্তি তৎকালীন সময়ে একযোগে যখন এই সুয়েজ খালকে উন্মুক্ত করে দেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করলো, তার কিছুদিনের মধ্যেই উঠে আসলো আমেরিকা এবং রুশ বাহিনীর ব্যাপক চোখরাঙানি। আর এই চোখরাঙানির কাছে পিছু হটতে বাধ্য হলো তৎকালীন সাম্রাজ্যবাদী যে প্রশাসন চলছিল, ফরাসি এবং ব্রিটিশদের রাজরাজত্ব। এবং সুয়েজ খালে এসে ব্রিটিশরা চুক্তি করতে বাধ্য হলো, অর্থাৎ সুয়েজ খাল নিজের টাকায় খনন করে ব্রিটিশরা মিশরের হাতে তুলে দিতে বাধ্য হলো। আপাতত দৃষ্টিতে মিশরের হাতে তুলে দিচ্ছে মনে হলেও বকলনে আমেরিকা এবং রাশিয়ার হাতেই তুলে দিয়েছিল এই সুয়েজ খাল। পরবর্তীতে কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিকে জেরবার হয়ে পড়েছে, ফরাসি সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্য, অন্যদিকে মিশরের সঙ্গে সুয়েজ খাল নিয়ে সংকট। ভারতে ব্যাপকভাবে স্বাধীনতাকামী সাধারণ মানুষ থেকে সকলে রাস্তায় নেমেছে স্বাধীনতার জন্য। শেষ পর্যন্ত ভারতকে দুই ভাগ করে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হলো। কেন বলছি এত কথা? মনে করিয়ে দিতে চাইছি ব্রিটিশ সাম্রাজ্যের পতন কিভাবে ঘটেছিল। কেন ভারতবর্ষ থেকে যখন পালিয়ে যেতে বাধ্য হলো, তার কিছুদিনের মধ্যেই চীনের সঙ্গে একটি চুক্তির মধ্য দিয়ে চীন থেকেও
যে অংশটুকু চীনের সঙ্গে তারা ছিল ব্রিটিশরা সেখান থেকেও পালিয়ে আসতে বাধ্য হলো। ধীরে ধীরে উত্থাপন হলো পরাশক্তিধর রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যের। আজকের দিনে দাঁড়িয়ে এত কথা বলার পিছনে একটাই কারণ, ঠিক যেভাবে সুয়েজ খাল খনন করে নিজেই কবর খুঁড়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্য, ঠিক একই রকমভাবে মার্কিন সাম্রাজ্যের পতন হরমুজ প্রণালীতে হয়ে গেল। এই ইরানের এই হরমুজ প্রণালী এতটাই গুরুত্বপূর্ণ, সুয়েজ খালের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে প্রত্যেকটা দেশ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, ইয়েমেন, এই সমস্ত দেশগুলো হরমুজ প্রণালীর চারিদিকে যে সমস্ত দেশগুলো আছে, সেই দেশগুলো যদি একত্রিত হয়ে যায়, অটোমেটিক্যালি ব্রিটিশ সাম্রাজ্যের মতোই আমেরিকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরানের সঙ্গে আমেরিকার এই চুক্তি এমনটাই বিশ্লেষণ করছে খোদ আমেরিকার বিভিন্ন সাংবাদিক, যারা রয়টার্সের বা যারা প্রথম সারির বিভিন্ন পেপার পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা আছে তারা দীর্ঘদিনের ইতিহাস, বিভিন্ন ইতিহাসবিদ, তারা বলছে ব্রিটিশ সাম্রাজ্যের যেরকম পতন হয়েছিল, আমেরিকা সাম্রাজ্যের সেই একই রকম পতনের ইতিহাস 2026 সালে লেখা হয়ে গেল। আগামী কয়েক বছর পরে ইতিহাসের পাতায় আমরা দেখতে পাব, ঠিক যেভাবে আজকের দিনে ব্রিটিশ সাম্রাজ্যের কথা জানতে পারছি, আমেরিকার সাম্রাজ্যের কথাও জানতে পারবো। এটা আমাদের শুধু অ্যানালাইসিস নয়, খোদ আমেরিকার প্রথম সারির নাগরিক যারা, তারা এই অ্যানালাইসিস করছে। তারা বলছে যে আমেরিকা, ইসরায়েল, এরা তাদের সাম্রাজ্যের পতন ঘটিয়ে ফেলল, আর এরই পিছনে চীন এবং রাশিয়া, ঠিক যেভাবে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটানোর জন্য আমেরিকা এবং রাশিয়া ছিল একযোগে, ফরাসিদের তাড়ানোর জন্য, ফরাসি এবং ব্রিটিশদের, যেটা বর্তমানে ফ্রান্স এবং ইংল্যান্ড, ইউকে, আর এদেরকে তাড়ানোর জন্য যেভাবে আমেরিকা এবং রাশিয়া যৌথভাবে মিশরকে সাপোর্ট করেছিল, আজকের দিনে দাঁড়িয়ে ঠিক একই রকমভাবে ইরানকে সাপোর্ট করেছে আমেরিকা এবং ইসরায়েলকে তাড়ানোর জন্য ইরানকে সাপোর্ট করেছে রাশিয়া আর চীন। এখানেই প্রশ্ন, মিশর যেমনটি সেই তিমিরেই রয়ে গেছে, হয়তোবা তারা বেশ কিছুটা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়েছে, এটা ঠিক কথা। ইরান আজকের দিনে দাঁড়িয়ে তারা হয়তোবা অর্থনৈতিক দিক থেকে কিছুটা সাপোর্টেড হবে, কিন্তু নতুন পরাশক্তি রাষ্ট্র হিসাবে চীনের অভ্যুত্থান শুধুমাত্র সময়েরই অপেক্ষা। এটা আজকের ডেট দিয়ে আপনারা লিখে নিতে পারেন। আগামী সাম্রাজ্য, চীন সাম্রাজ্য, এটা আসতে যাচ্ছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যে শেষ করবে, এটাই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে মাস্টার স্ট্রোক। ইরানকে শান্ত করে এই যুদ্ধ থেকে বেরিয়ে তারা যত দ্রুত সম্ভব রাশিয়াকে খুব কাছে টানার চেষ্টা করবে এবং রাশিয়াকে বলবে যে আমি ঠিক যেভাবে ব্রিটিশ পিরিয়ডকে শেষ করেছি, আজকের দিনে দাঁড়িয়ে চীনকে শেষ করতে হবে। ঠিক একই ভাঙা এবং গড়ার খেলা চলতেই থাকবে, ভাঙা গড়ার খেলা চলতেই থাকবে, ভাঙা গড়ার খেলা চলতেই থাকবে। অত্যন্ত স্ট্র্যাটেজিক মনে হচ্ছে না? না, এটাই তো বাস্তবতা। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। যেমন জিওপলিটিক্সের ভাষাতে 10 বছর, 15 বছর, 20 বছরের হিস্ট্রি আমরা আগাম চিন্তাভাবনা করে অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করছি। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা এই জায়গাটা মিলিয়ে নেবেন। ইয়েমেন কার দখলে? ইয়েমেনের হুতি। এই যে ইয়েমেন, আজকের দিনে দাঁড়িয়ে ইয়েমেন সবচাইতে গরিব রাষ্ট্র মধ্যপ্রাচ্যের মধ্যে, আপনারা জানেন। কিন্তু কেন? ইয়েমেনে এবং ওমানে
এমন কিছু ডিফারেন্স নেই। ইয়েমেনে যা কিছু আছে সম্পদ, প্রাকৃতিক গ্যাস, তেল, ঠিক একই রকমভাবে ওমানেও আছে। কিন্তু ওমান আজকে কতটা শক্তিশালী, আর ইয়েমেন দীর্ঘদিন ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ লাগিয়ে ইয়েমেনকে দুর্বল করে রেখেছে। তার কারণ কি জানেন? তার কারণ ইয়েমেনের পাশে আছে বাব আল মানদেব, ঠিক হরমুজ প্রণালীর মতোই একটি সরু জলপথ, সমুদ্র জলপথ। এই বাব আল মানদেব যদি ইয়েমেনেরা যদি সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী যেভাবে ইরান দখল করে নিয়েছিল, যদি বাব আল মানদেব যদি দখল করে নেয়, তাহলে এই মধ্যপ্রাচ্যের অবস্থান ঠিক ইরান যে অবস্থায় নিয়ে গিয়েছিল, ইয়েমেনেরও সে একই অবস্থায় যেত। কিন্তু ইয়েমেনকে দুর্বল করে দিয়েছে ইরান। এই জায়গাতে তাদের সক্ষমতা দেখিয়েছে, পাওয়ার দেখিয়েছে। রাশিয়া এবং চীন ব্যাপকভাবে সহযোগিতা করেছে, ইতিহাসে লেখা থাকবে। ঠিক আজকের দিনে যেমনভাবে আমেরিকা এবং রুশের অর্থাৎ রাশিয়ার কথা উঠে আসছে ব্রিটিশ সাম্রাজ্যকে তাড়ানোর জন্য, আগামী দিনে নিশ্চয় এই মার্কিন সাম্রাজ্যকে তাড়ানোর জন্য আমেরিকার এই সাম্রাজ্যের পতন ঘটানোর পিছনে মেন যে দুটি নাম উঠে আসবে, নিঃসন্দেহে সেই দুটি নাম, ইরান তো ফার্স্ট পজিশনে থাকবেই, সেকেন্ড এবং থার্ড পজিশনে নাম থাকবে রাশিয়া এবং চীন। সুপ্রিয় দর্শক, এত কথা কেন বলছি? আপনারা দেখেছেন ইরানের সঙ্গে আমেরিকার চুক্তিপত্র, যে 14 দফা চুক্তি, সেই 14 দফা চুক্তির মধ্যে একদম জলের মতো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, সকলে পড়ে বুঝে নিতে পারছেন যে আমেরিকার এই যুদ্ধ থেকে পাওনা থৌনা বলতে কিচ্ছু নেই। এই যুদ্ধ থেকে যদি কেউ পেয়ে থাকে, সেই দেশটার নাম ইরান। এবং এই ইরানকে আগামী দিনে 300 বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্টের কথা বলছে। এর পিছনে গভীর একটা ষড়যন্ত্র কাজ করছে। নিশ্চয়ই আমরা সেই বিষয়েও নজর রেখেছি। সুপ্রিয় দর্শক, একটুখানি আপনাদেরকে রিমাইন্ড করার জন্য, আমি অলরেডি এপিসোডে বলেছি যে কি কি বিষয়ে ইরান এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। সেখানে সবগুলো ইরানের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী উন্মুক্তই ছিল, বরঞ্চ হরমুজ প্রণালী সার্ভিস ট্যাক্স নামে একটা ট্যাক্স বসাতে যাচ্ছে। আর একটি 24 বিলিয়ন ডলার যেগুলো বিভিন্ন দেশে আটকে আছে, সেগুলো ছেড়ে দেওয়ার কথা বলেছে। সে তো ইরানের সাপোর্টে। বিভিন্ন ট্যারিফ, বিভিন্ন নিষেধাজ্ঞা, এগুলো তুলে নিতে হবে। আমেরিকা বলেছে ধীরে ধীরে তুলে নেব। আর কি বলেছে? এই পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না, এই তো শর্ত। পারমাণবিক অস্ত্র ইরান তৈরি করেছিল নাকি? এটা আবার কি শর্ত? ইরান তো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না। স্বয়ং এনপিটির সদস্য, এনপিটি থেকে বেরিয়ে গেলে সে বিষয়টা আলাদা ছিল। যদিও বেরিয়ে যাওয়ার কথা ভাবছিল ইরান, বেরিয়ে গেলে হয়তো বা পারমাণবিক অস্ত্র তৈরি করত। তাহলে সেক্ষেত্রে কি এমন ঘটনা ঘটে গেল? যে দেশটার ভিতরে এত নিষেধাজ্ঞা, এত সমস্যার মধ্যেও এত শক্তিশালী, সেই দেশটার এই বিলিয়ন বিলিয়ন ডলার যখন ঢুকবে, তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর চাইতেও ইরান বেশি শক্তিশালী হবে। কেননা এমনিতেই ইরানের মেডিকেল ডিপার্টমেন্ট অত্যন্ত শক্ত, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট খুবই শক্ত, বিশেষ করে বিজ্ঞানী ডিপার্টমেন্ট যেগুলো আবিষ্কার, সেখানেও চতুর্থ স্থান অধিকার করছে। গোটা পৃথিবীর মানুষ আজকে শিক্ষা হাব হিসাবে ইরানকে ব্যবহার করবে, ইরানের কাছে যাবে শিক্ষা নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, খেলা জমে উঠেছে। আমেরিকা যেন তেন প্রকার এই যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে চাইছে। মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছেন যে হরমুজ প্রণালীতে যা এমনভাবে আমার পা আটকে গেছে, সেখানে ওরা যদি ইরানের মাটিতে বসে আমাকে চুক্তি করাতে বলে, তাহলে গোটা পৃথিবী আগামী 15-20 বছর যে মার্কিন সাম্রাজ্যের কদর থাকবে, সেটা 2026-এ শেষ হয়ে যাবে। পরাজিত মার্কিন সাম্রাজ্যের ইতিহাসে 2026 সাল এটা খোদিত হয়ে যাবে। অতএব এই লেখালেখির জায়গা থেকে একটু দূরে থাকতে গেলে
আপাতত যেন তেন প্রকারে একটা চুক্তি করে এখান থেকে পালিয়ে বাঁচলে হয়, সেই দিকে এগিয়ে যাচ্ছে। শেষ করবো আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যে এই যুদ্ধে আমেরিকা তার মার্কিন সাম্রাজ্যের পতন শুরু বা পত্তন বা ফাউন্ডেশন বা পোতা 2026 সালে দিয়ে ফেলল? পতন সার্বিকভাবে কত সালে ঘটবে সেই দিকেই নজর রেখেছে হয়তোবা আপনি আমি সকলে। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।